This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কাউকে খুন করে দেওয়া যেন এখন জলভাত হয়ে গেছে। কি সহজ, তাই না? এই যে ছবিগুলো দেখছিলেন, আপনাদের দেখাচ্ছিলাম, তারপরে এই প্রশ্নটা করতেই হচ্ছে, অপরাধীরা এত সাহস পাচ্ছে এমনি এমনি নয়, ঘরের ভেতর ঢুকে একটা মধ্যবিত্ত পরিবারের লিভিং স্পেসে ঢুকে গুলি চালিয়েছে এখানে আততায়ী। ভাবুন, এক কিশোরীকে খুন করা হয়েছে। সবে কলেজে পা রাখতে যাচ্ছিল ওই কিশোরী, তাকে পর পর গুলি তার কার্যত বেডরুমের মধ্যে একদম চোখে চোখ রেখে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে। এটা কল্পনাতেও আসতে পারে কোনো পরিবারে যেইভাবে আক্রমণ হতে পারে? নিজের বাড়িতে নিজের ঘরে মানুষ সুরক্ষিত থাকবে না আমাদের রাজ্যে, সেখানেও প্রাণে মেরে দেওয়াটা যেন আজকাল একেবারে জলভাত। দেখুন, দেদার গুলি ছুটছে আজকাল, এর তার সবার হাতেই বন্দুক। আশ্চর্য, ভর দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়ায় ঘরে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন, এমনটাও যে হতে পারে এখনো বিশ্বাস হচ্ছে না কারোরই। জায়গাটা কিন্তু মোটেও নির্জন নয়। এসপি অফিসের কাছে আরও কত বড় বড় অফিস, হাই সিকিউরিটি জোন বললে ভুল বলা হবে না। আমরা যে জায়গাটা রয়েছে বুঝতে পারছো কত মানুষজন এসছেন তারা, কারণ এই যে সড়কটি রয়েছে সেটি কিন্তু কৃষ্ণনগরের সঙ্গে জাতীয় সড়কের সংযোগকারী পথ। পাশেই রয়েছে জেলা শাসকের দপ্তর, পাশে রয়েছে পুলিশ সুপারের দপ্তর, এবং সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে এখান থেকে প্রায় 50-60 মিটারের দূরত্বেই কিন্তু রয়েছে সার্কিট হাউস, সে যেখানে মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে তিনি আসেন। এখানে নিরাপত্তার বিষয়টি কিন্তু বিশেষ গুরুত্ব দেয়। সেখানে এই যে বাড়িটি দেখতে পাচ্ছে, এই বাড়িটির দোতলায় যায় ছেলেটি, যখন বাড়িতে কেউ ছিল না সে তখনই কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করে এই বারান্দা দিয়ে, এবং প্রবেশ করার পর দোতলায় তখন মেয়েটি ছিল, মেয়েটিকে কিন্তু লক্ষ্য করে প্রথমে মাথায় গুলি করে, এবং প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন যে তাদের বিছানার ওপরেও কিন্তু ধস্তাধস্তি করার একটা চিহ্ন রয়েছে। নিজেরই বাড়িতে ঘরের মধ্যে প্রাণটা গেল ঈশিতা মল্লিকের। কতই বা বয়স, 19। এখনই এভাবে শেষ হয়ে গেল তার জীবনটা। এসে দেখছি যে রক্তাক্ত অবস্থা মরে পড়ে আছে। দুপুরবেলায় দুটোর সময় গুলি করে দিয়ে ছেলেটা চলে গেছে। ওপরে গেলাম, গিয়ে দেখলাম বিছনা লুটোপুটি, ওকে দেখতে পাচ্ছি না, তখন নিচে দেখছি পড়ে আছে। কাছে গিয়ে দেখলাম এখানে একটা গুলি করেছে, একাই এসছিল। ও একটা পিঠে ব্যাগ ছিল যা শুনলাম, এবং মেশিনটা ছিল। মা ছেলেকে আনতে গিয়েছিল, বাড়িতে বলে একটা ছেলে হট করে ঢুকে বলে শুট আউট করেছে। ঠিক আছে, ঢুকেছিল একজন, আমরা তো সঙ্গে পাড়ায় ছিলাম, এদিকে ওরা পালাচ্ছিল, এই অবস্থা। ঘরের মধ্যেও কেউ কি আর নিরাপদ নয় তাহলে? এটাই কি সার সত্য এই বাংলায়? কেউ চাইলে বাড়িতে ঢুকে বন্দুক বের করে গুলি চালিয়ে দিতে পারে? এ জিনিস এত সহজ, এত বেপরোয়া অপরাধীরা? 2:02 আমি বাড়ি থেকে বেরিয়েছি, তখনও বাথরুমে ছিল। 2:02 বেরোনোর পরে যখন আমি বাড়ি ফিরি তখন 6টা বাজে, 2:10 ছুটি হয়েছে। 2:20 নাগাদ বাড়ি ঢুকছি, তো গেট দিয়ে ঢুকছি, ছেলে যেমন ব্যাগটা এখানে রাখে, তখন দেখি ওই বাস থেকে একটা ছেলে বেরো। তিনি যখন স্কুল থেকে নিয়ে এসে তাকে এই গলি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন, ঠিক তখনই দেখছেন যে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। মা আটকাবার চেষ্টা করেছিলেন, কিন্তু মাকে তখন আগ্নেয়াস্ত্র ধরা হয় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয়। আমি বলছি, কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কি কথা ছিল? তুমি আগে বাইরে যাও, তারপরে কথা হবে। যেই তাই বলেছি, আর বন্দুক নিয়ে ফায়ার করতে হবে। বন্দুক গুলি ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। কারণ দিদি কই দিয়ে, তারপরে ওই পায়ে দিয়ে পিছন দিয়ে যে দরজা আছে ভেবে দেখুন একবার, মাকে দেখতে হচ্ছে ঘরের মধ্যে মেয়ের দেহ পড়ে আর রক্তের ধারা বয়ে যাচ্ছে। মানে ছোট ভাই পর্যন্ত দেখেছে এই দৃশ্য, যে দিদি ওই অবস্থায় পড়ে আছে বাড়ির ভেতরে, গুলি করে মেরে ফেলা হয়েছে বাড়ির ভেতরেই, লিভিং স্পেসে। বারবার এই যে বাড়ি ঘর কথাগুলো কেন বলছি জানেন? দেখুন, যে কোনো লোকই তার বাড়িটাকে সব থেকে বেশি নিরাপদ মনে করে, আর এটা তো একেবারে সেই প্রত্যন্ত গাঁগঞ্জ, মাঠের পর মাঠ, আশপাশে কোনো বাড়ি নেই এমন জায়গা নয়। যথেষ্ট লোকালয় আছে সেখানে, আশপাশে বাড়ি আছে, প্রতিবেশীরা আছে। যে কোনো মানুষের কাছে তার নিজের বাড়িটা সব থেকে বেশি নিরাপদ জায়গা, এবং নিজের আস্তানায় এই ঘটনাটা ঘটেছে বলেই এতটা চিন্তার এবং উদ্বেগের। কৃষ্ণনগরে যেটা হলো, তারপর এই ভাবনাগুলো
যে বাড়ি খুব নিরাপদ, এগুলো কিন্তু ওলটপালট হয়ে যেতে পারে। ইতিমধ্যেই সামনে এসেছে যে যে আততায়ী সে এই মেয়েটির, এই কিশোরীর পূর্ব পরিচিত। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত দেবরাজ সিংয়ের বাড়ি কাঁচরাপাড়ায়, মানে যে গুলি চালিয়েছে। যে প্রশ্নটা বড় হয়ে উঠছে এখন, সম্পর্কের টানাপড়েনের জেরেই কি কৃষ্ণনগরের এই হত্যাকাণ্ড? সূত্রের খবর, দেবরাজ এবং ঈশিতার পরিচয় আগে থেকেই ছিল তাদের মধ্যে, তারা পূর্ব পরিচিত, আর সেটা কাঁচরাপাড়ায় থাকার সুবাদে। ভেবে দেখুন, কাঁচরাপাড়া থেকে ছেলেটি উজিয়ে কৃষ্ণনগরে গিয়ে বাড়ির ভেতর ঢুকে মেরে ফেললো এই কিশোরীকে। কাঁচরাপাড়া ওরা থাকতো ফ্ল্যাটে পড়াশোনার সুবাদে, এদের ফ্যামিলি সব। দুলালও থাকতো এবং দুলাল মল্লিক থাকতো এবং ওর বউ, দুটো মেয়ে, ছেলেটাও থাকতো। পরবর্তী টাইমে ও বলেছে বাংলা মিডিয়ায় পড়বে, তাই গভর্নমেন্ট গার্লসে ভর্তি করার জন্য এখানে চেষ্টা করছে। আর ছেলেটা এই কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে, আর বড়টা কাঁচরাপাড়াতেই থাকে। একটা বিষয় স্পষ্ট, দেখুন কাঁচরাপাড়ার সঙ্গে এই ঘটনার গভীর যোগ রয়েছে, মানে একটা যোগসূত্র তো আছেই। সেখানেই এটার শিকড় কিন্তু কাঁচরাপাড়াতেই। কিন্তু সম্পর্কের টানাপোড়েন হোক বা অন্য কোনো কারণ, যতই তিক্ততা হোক, কাউকে বাড়িতে গিয়ে গুলি করে দিচ্ছে একটা, যে মেরেছে তার হাত কাঁপছে না, মানে সে কি তাহলে বর্ন ক্রিমিনাল? পুলিশের ভয় নেই, কি পরিণতি হতে পারে সেই চিন্তা নেই? চাইলেই যে কাউকে এত সহজে মেরে দেওয়া যায়? একটা কথা মানে ভাবলেই এখন আতঙ্কিত লাগছে যে বন্দুক, এটা যেন না ঘরে ঘরে হয়ে গেছে। মানে এত এত বন্দুক এত মানুষের কাছে, এবং সেটা আলু পেঁয়াজের মতো বিক্রি হচ্ছে। অথচ বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে বলেছেন যে ধরো ধরো ধরো, অর্থাৎ কখনো কখনো সেই স্পেশাল ড্রাইভ দেওয়া হয়, ধরা হয়, আবার আমদানি। এই আমদানিটা কিছুতেই কিন্তু বন্ধ করা যাচ্ছে না। ইচ্ছে মতো হাত বাড়ালেই এখন বন্দুক পাওয়া অত্যন্ত সহজ, এই ঘটনাও তার প্রমাণ। এই যে বাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে কাঁচরাপাড়া ধরমপুর এলাকায়। এই বাড়িতে তিনি ভাড়া থাকতো, প্রায় 7-8 বছর ধরে ওরা ভাড়া থাকে, দেবরাজ এবং তার বাবা, এবং রয়েছে তার একটি ছোট্ট বোন এবং মা। বোনের ভর্তির জন্য বিহারে গেছেন বাবা মা বোনকে নিয়ে। ছেলেটা মেন্টালি, এখানে যেটা শুনলাম মেন্টালি ভালো না। আগে এখানে আশেপাশে কয়েকটা দোকানে মনে হয় চুরি ফুরি করেছে, সেই ঘটনাটাও আমরা শুনলাম। অ্যাগ্রেসিভ জিনিসটা আতঙ্কিত, মানে কি ভাবা যাচ্ছে না যে একটা ছেলে থাকছে ওইখানে গিয়ে মেরে চলে আসছে। ভেতরে কি আছে আমরা তো জানি না। আসতো মেয়েটা এখানে, আসতো না, আমরা এরকম কোনোদিন দেখি। ভয় লাগবে না? এরকম ছোট ছেলে এরকম গুলি করবে তো ভয় লাগবে না? দেবরাজের বাড়িতে জেঠিয়া থানার পুলিশ এবং বীজপুর থানার পুলিশ তারা তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় অনেকেই তাজ্জব হয়ে যাচ্ছে, একটা 23 বছরের ছেলে সে অস্ত্র পেল কোথা থেকে, আর এইভাবে খুন করে দিল বাড়ির ভেতরে। অভিযুক্তের পরিবারের কেউ এখন তাদের বাড়িতে নেই, আমরা তাদের বাড়িতে পাইনি, কিন্তু ফোনে বাবার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি কিন্তু ছেলের হয়েই গলা ফাটাচ্ছেন এখনো। तो जब देखा तो पकड़ना था ना उसको, पकड़ के अरेस्ट कराना था, कानून के हवाले करना था। अच्छा, अब मैं तो बोल दूं कि आप गोली मारे हो तो मान जाओगे आप? कम से कम मौके पे जिसने देखा क्यों नहीं पकड़ा? पब्लिक कोई भी हो, मैं भी अगर गलत काम कर रहा हूं तो आप भी अगर गलत कर रहे हो तो आपको भी पब्लिक को पकड़ना चाहिए ना। तो ऐसे तो किसी के ऊपर ब्लेम लगा दोगे आप। শুনলেন বাবা কি বলছে, কিসে কে উপর ভি ব্লেম লাগা দোগে, দেখা তো পকড়া নেই। যদি না ধরতে পারে তাহলে কি করবে? মানে খুনিকে ধরতেই হবে, এমন কোনো হাতে গিয়ে জাপটে ধরতেই হবে, পরিবারের লোক ধরবে, কোনো এরকম কোনো গ্যারান্টি আছে? এরকম কোনো মাথার দিব্যি আছে? সে পালিয়ে গেছে সিম্পলি। বাবা এখনো পর্যন্ত বিশ্বাসই করতে চাইছেন না, বা করলেও এটা বলতে চাইছেন না, অন্তত আমাদেরকে তা বললেন না। বাবা বলছেন যে একটা আজে বাজে ব্লেম দিয়ে দিলেই হলো, এত কাণ্ডের মধ্যে রাজনীতি ঢুকবে না, এটা হতে পারে না। সেখানে যথারীতি আমরা ওরা শুরু হয়ে গেছে। আইন শৃঙ্খলা নিয়ে বিরোধীদের প্রশ্নের মুখে পড়েও কিন্তু মচকাতে রাজি নয় শাসক দল। দেখুন, বকটুইয়ের পরে তো মুখ্যমন্ত্রী ডিজিপি, তৎকালীন ডিজিপিকে বলেছিলেন সব বেআইনি অস্ত্র উদ্ধার করবে, মিথ্যে বলেছিলেন। এবং একটা ঘটনা ঘটলে তখন জানা যাচ্ছে পুলিশিং কি হচ্ছে। পুলিশ শুধু বিরোধীদেরকে ধরার জন্য। শাসক দল যদি বোমা বন্দুক পিস্তলের চোটে যদি রাজনীতি করার চেষ্টা করবে, তাহলে গোটা রাজ্য যৌতুকগৃহ তৈরি হচ্ছে। ব্যক্তিগত একটা কেমিস্ট্রির জেরে সেখানে খুন আর সার্বিক আইন শৃঙ্খলা, বাংলায় অতীতে এই ঘটনা ভুরি ভুরি ঘটেছে, ভুলে যাবেন না। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাম জমানাতে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের ভেতরে ঢুকে দিনের আলোয় সকলের মধ্যে ছাত্রীর গালে খুর মারা। ফলে এগুলো আমাদের শেখাতে যাবেন না।
জীবনও যখন শুকায় যায় করুণা ধারায় এসো। কিন্তু এখন যে কাহিনী বলবো সেখানে করুণা টরুণার কোনো ব্যাপার নেই, জীবন কিন্তু শুকোতেই বসেছে। সিবিআই এর পর এবার ইডির জালে জীবন, মানে জীবন কৃষ্ণ, এমএলএ জীবন কৃষ্ণ প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। বড়োয়ার তৃণমূল বিধায়ক আবার গ্রেফতার। তার কারণ আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন, এবার ইডি তাকে অ্যারেস্ট করলো। 2023 সালের অ্যাকশন রিপ্লে হলো 2025 বাংলা আবার সেই অ্যাকশন রিপ্লে দেখলো। যেন কেমন ইডি অফিসারদের দেখেই 2টো ফোন ছুঁড়ে ফেলে দেন জীবন কৃষ্ণ। এবার পুকুরে নয়, ফোন দুটো পড়েছিল বাড়ির পাশে ড্রেনে। বিধায়কের সিসি ক্যামেরায় ধরা পড়ে সব কারিকুরি। তার মানে বিধায়ক যে কীর্তিটা করছেন সেটা তার নিজের লাগানো সিসি ক্যামেরাতেই ধরা পড়ে গেছে। ভাবুন, তার খেয়াল নেই যে সিসি ক্যামেরায় সব ধরা থাকবে। এরপরই নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে জীবন গ্রেফতার। তাহলে জলে গেল জীবনের সব চেষ্টা, সব কারিকুরি। জীবন তো জলেরই আর এক নাম। সেই পুকুরের জল শুকিয়েই খোঁজ চলেছিল গুপ্তধনের। ওই যে 2023 সালে মনে আছে সে কি নাটক, একটা এমএলএ পুকুরে ফোন ফেলে দিয়েছে আর তদন্তকারীরা সেই পচা পাঁকে নেমে খুঁজছে। ভাবুন, সেই ঘটনারই অ্যাকশন রিপ্লে 2025-এও ঘটল। জীবন কৃষ্ণের শুক্রের দশা। শুক্রবারের বারবেলাতেই দুয়ারে সিবিআই, আর বিকেল 5:30 নাগাদ বিধায়কের তেছুট। 14 এপ্রিল 2023 ঠিক বিকেল 5টা থেকে 5:30 নাগাদ ঠিক এই পাঁচিলে যে লোহার রডগুলি রয়েছে, পাইপ রয়েছে, এখানে কিন্তু বিধায়ক পালাবার চেষ্টা করে। এখান থেকেই তাকে যখন তদন্তকারী আধিকারিকরা দেখে ফেলেন, ঠিক সেই সময় এখান থেকে তার মোবাইল কিন্তু ছুঁড়ে ফেলে এই পুকুরে। ইয়া উঁচু পাঁচিল, সেই পাঁচিল টপকিয়ে দুটি মোবাইল ফোন আর একটা পেনড্রাইভ পুকুরে। সিবিআই ছেড়ে দেবে? ঠিক তার 2 বছর 4 মাস পর ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি। ইডি আধিকারিকরা ভোরে যখন তার বাড়িতে এলেন, ঠিক এই রকম জায়গা থেকেই কিন্তু সেই পুনরায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে, আবার ফোন দুটিও ফেলে দেয়। ফোন দুটি ফেলতে যায় পুকুরের উদ্দেশ্যে। পুকুরে এখন জল টইটুম্বুর। তিনি ভেবেছিলেন পুকুরে যদি ফোন পড়ে, বর্ষার সময় যে কোনো মুহূর্তে বৃষ্টি আসছে এবং অন্যান্য আশেপাশের জল কিন্তু এই পুকুরে এসে পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে এই জল অন্যত্র সরানোর পক্ষে কিন্তু অসম্ভব হয়ে পড়বে। সেই ফোন পাবে না, নথি পাবে না। কিন্তু তার ভাগ্যটা কোথাও যেন একটা খারাপ, কারণ সেই ফোন কোথায় পড়ে? এই পুকুর পাড়ের মধ্যেই সেই ফোনটা পড়ে যায়। বেশ কিছুক্ষণ সময়ের মধ্যে ইডি আধিকারিকরা সেই ফোন পেয়ে যায়। ठीक ये फोन फेंक दिया था क्या? ये फोन फेंक दिया था क्या? চক্রান্ত শিকার না না, মোবাইল ফেলা কেস ঘটেনি, কিচ্ছু হয়নি। না না, ভোট ফেলে এটা করতে হবে না, না অবশ্যই সহযোগিতা করতে। ইংরেজিতে না হিলারিয়াস বলে একটা শব্দ হয়, এর এক্স্যাক্ট বাংলা বলা খুব কঠিন। আপনি বলতেই পারেন যে অত্যন্ত হাস্যকর, মজার, কিন্তু হিলারিয়াস ব্যাপারটা আমার বলতে ইচ্ছে করছে। এটা সত্যি হিলারিয়াস। একটা এমএলএ, সেই এমএলএ পাঁচিলে চড়েছে, ছিচকে চোর যা করে, পাঁচিলে চড়েছে। যখন ইডি আসছে তখন সে পাঁচিলে চড়ে পালাতে যাচ্ছে এবং পালাতে গিয়ে ধপাস করে কচু বনে পড়েছে। বাংলার রাজনীতিতে কচু বন খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আমি আর রিপিট করছি না কচু বনের কথা, এর আগে কচু বনে কি হয়েছিল। কচু বন নিয়ে আমরা ছেলেবেলায় অনেক সময় আর কি ফাজলামো মারতাম, তো এখন না রাজনীতিকরা কচু বনেই গিয়ে পড়ছেন। ঝোপের মধ্যে একেবারে কাদা মাখামাখি, পেছনের প্যান্টটা লেবড়ে গেছে সেই কাদা। এটা একটা এমএলএর অবস্থা। সব জারিজুরি শেষ। ইডির হাতে শেষ পর্যন্ত ধরা দিতেই হয়েছে জীবন কৃষ্ণকে। তারপর আর কোনো রাজনীতি যে পথে চলার এক্স্যাক্ট সেই পথেই চলছে। এ পাড়ার ছিচকে চোরে পরিণত হয়েছে। প্রতি সপ্তাহে পাড়ায় চুরি হলেই যেমন গ্রেপ্তার হয়, ও সেরকম প্রতি মাসে গ্রেপ্তার হয়, আর প্রতিবার ও মোবাইলটাকে জলে ছুঁড়ে ফেলে। তৃণমূল তাহলে এগিয়ে বাংলা কিছুটা এগিয়েছে, পুকুর থেকে নর্দমে পড়েছে তৃণমূল। গতবারে যখন এসছিল সিবিআই তখন পুকুরে ফেলেছিলেন। কখনো সিবিআই ইডিকে দেখে মনে হয় হয়তো কিছু করবে, তারপরে আবার সেই আশা নিরাশায় রূপান্তরিত হয়। আতঙ্কিত এদের জলে ছুঁড়ে ফেলা দেখে। যদি কালীঘাটের টালির নালায় যদি কোনোদিন রেড হয়,
কোনো আস্ত লোকই হয়তো ঝাঁপিয়ে পড়বে ওর ওপরে, তাই না? মানে এদের ছাড়েই কেন, এদের ধরেই কেন, এটাও বুঝতে পারি না। এটা ভোট আসলে বিজেপির আগে বিজেপির শরিকরা আসে। বিজেপির শরিকের নাম ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স। তো খুব স্বাভাবিক প্রক্রিয়া, বরং এটা না হলেই আমরা আরো বিস্মিত হতাম। কিন্তু এতে কোনো লাভ হবে না। সিবিআই, ইডি দিয়ে যদি ভোটে জেতা যেত তাহলে 2021-এই তারা ভোটে জিততো। কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। ঠাকুর বাড়িতে ঠোকাঠুকি। দেখুন, ঠাকুর বাড়ি বলতে বঙ্গীয় সমাজ একটা সময় পর্যন্ত বুঝতো শুধুই জোড়াসাঁকো। আমি মার্ক মাই ওয়ার্ড, আমি শুধুই কথাটা ব্যবহার করছি, শুধুই জোড়াসাঁকো মানে রবি ঠাকুরের বাড়ি। এখনো বাঙালি তাই বোঝে। কিন্তু হালফিলের রাজনীতির দৌলতে এখন ঠাকুর বাড়ির আর একটা ঠিকানা হয়েছে, কোট অ্যান্ড কোট, সেটা হচ্ছে গাইঘাটার ঠাকুরনগর, মতুয়াদের পীঠস্থান। সেই ঠাকুরনগরের ঠাকুর বাড়িতেই এখন ঠোকাঠুকি লেগেছে দুই ভাইয়ে। দাদা সুব্রত ঠাকুর অভিযোগ করছেন ক্ষমতার দম্ভে শান্তনু এখন অন্ধ। এটা দাদা অভিযোগ করছেন ভাইয়ের বিরুদ্ধে। মায়ের পেটের ভাই শান্তনু মানে বিজেপির সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। সুব্রত ঠাকুর নিজেও বিজেপির বিধায়ক। দুই ভাইয়ের ঝগড়া কি তাহলে বিজেপির ঘরেই আসলে তাল ঠোকাঠুকি? তাই তো বলতে হবে। দুই ভাই বিজেপি করেন, দুই ভাই জনপ্রতিনিধি, প্রকাশ্যে দুই ভাই একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। লে রাজনীতি কাকে বলে দেখুন। শান্তনু ঠাকুর কেন উপরে উঠে গেল? আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো? আমি কেন হতে পারছি না? যখন লোভ আর ক্ষমতার দম্ভ, অহংকার যখন বেড়ে যায় তখন মানুষ এরকম বিহেভ করতে পারে। গত এক দশক ধরে ঠাকুর পরিবারে নানা রকমভাবে বিভাজন দেখা গেছে। কখনো কপিল কৃষ্ণ ঠাকুরের পরিবারের সঙ্গে মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের পরিবারের সেই বিভাজন রাজনৈতিক। আবার এখন প্রকাশ্যে এসেছে সুব্রত ঠাকুর বিজেপির বিধায়ক এবং শান্তনু ঠাকুর বিজেপিরই এমপি, এই দুই ভাইয়ের মধ্যে কেন এই বিভাজন? শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হলো? আমাকে হতে গেলে কি করতে হবে? বিজেপিতে তো এমএলএ থেকে মন্ত্রী হওয়া যায় না, তার জন্য আমাকে টিএমসিতে যেতে হবে। 100% প্রোপাগান্ডা। আগেও আমার নামে এরকমভাবে ছড়িয়েছে। আমাকে যদি এখান থেকে মানে রাজনৈতিকভাবে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে পরে একাই ডিক্টেটরশিপ করবে, সব কিছু একাই নীতি নির্ধারণ করবে, মারবে, ধরবে, গালাগালি দেবে, থ্রেট দেবে। একটা নাটক তৈরি করতে হবে যাতে আমার পিছনের লোক গ্যাদার হয়, লোক গ্যাদারিং করে সিম্পেথি আদায় করে টিএমসিতে জাম্প খিচাও। এই শান্তনু ঠাকুর আমাকে ডিপ্রাইভ করছে। বিজেপিকে ব্ল্যাকমেল তো ও করে। বনগাঁয় কে জেলা সভাপতি হবে ওর মনের মতন, ওর যে ক্যান্ডিডেট না হলে পরে বারবার হুমকি দেয় আমি এখানে চলে যাব, আমার লোক ওখানে চলে যাবে, আমি সবার আগে তৃণমূলে যাব। অফিসিয়ালি টিএমসিতে জয়েন হয়ে গেল, শুধু পতাকাটা ধরিনি। পতাকা তো আনঅফিসিয়ালি ধরা হয়ে গেল, মানে জয়েন করা হয়ে গেল। আপনি ওর পোস্টগুলো দেখবেন, এই মন্ত্রিত্ব এটাও ব্ল্যাকমেল করে নিয়ে আসা। একদম আমি না দিলে পরে আমি চলে যাব তৃণমূলে। তারপরে ওর পোস্টিংগুলো দেখুন, পোস্টিংগুলো করানো হয় মতুয়া সংঘ থেকে বিভিন্ন লোককে দিয়ে সিস্টেমেটিক্যালি। তাহলে কে ব্ল্যাকমেল করে, কে বিজেপিকে ভালোবাসে? আমার ব্ল্যাকমেলের দরকার পড়ে না। আমাকে সরিয়ে দিতে পারলে পরে ওর বউকে যেখানে টিকিট দেবে। সোমা ঠাকুরই এবারে প্রার্থী করার জন্য এরকম একদম একদম সব নিজে একা করবে আর কাউকে রাখবে না। তাতে মা থাকলো, বাবা থাকলো, দাদা থাকলো, কোনো কিছু আসে যায় না। তাহলে এতক্ষণে আপনারা একটা আভাস পেয়ে গেছেন দুই ভাইয়ের দ্বন্দ্ব কেন। সুব্রত মনে করছেন তাকে কাঁচি করে শান্তনু নিজের স্ত্রীকে এবার বিধানসভা ভোটে প্রার্থী করতে চাইছেন, মানে অবশ্যই দলকে কনভিন্স করে। তবে এই বিবাদের সূত্রপাত কিন্তু ধর্মীয় শংসাপত্র দেওয়াকে কেন্দ্র করে। ঠাকুরবাড়ির নাট মন্দিরে শিবির করে শান্তনু কেন শংসাপত্র দিচ্ছেন মতুয়াদের তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুব্রত। এই নিয়েই মূল বাগবিতণ্ডা। মমতাবালা ঠাকুরের সঙ্গেও কথা বলেছেন সুব্রত ঠাকুর। সুব্রত শান্তনুর মা রানী ঠাকুরও মমতাবালার সঙ্গে কথা বলেছেন। তাতেই রাজনৈতিক মহলের একাংশ ঠাকুরবাড়িতে একটা নতুন সমীকরণ দেখতে শুরু করে দিয়েছে এবং সেটা দেখাই স্বাভাবিক, যেহেতু ভোটে গিয়ে আসছে। 26-এর টিকিট নিশ্চিত করতেই কি তৃণমূলে যোগ দিতে চলেছেন সুব্রত? মমতাওয়ালা বলছেন রাজনীতি পরে, পরিবার আগে, কিন্তু জল্পনা কি তাতে যায়?
শান্তনু ঠাকুর এবং বিজেপি মতুয়াদেরকে নিয়ে যে রাজনীতি করছেন, যে ভাঁওতাবাজির রাজনীতি করছেন, সেটা মতুয়া সম্প্রদায়ের মানুষ বুঝে গেছেন। আজকে সুব্রত ঠাকুর বুঝতে পারছেন যে মতুয়া সমাজ, পাগল, গোসাই, দলপতি, ভক্তরা কার্যত বিজেপির তলা থেকে সরে গিয়েছে। শান্তনু ঠাকুর যিনি বলেছিলেন যে তার সাইন করা মতুয়া কার্ড দিলেই নাগরিকত্বর প্রমাণ, কোনো ডকুমেন্টস আমার মতুয়া ভাই বোনেদের লাগবে না। আমি বলে দিচ্ছি সরকারের প্রতিনিধি হিসেবে, মন্ত্রী হিসেবে কেন্দ্র সরকারের, কারোর কোনো যদি ডকুমেন্টস না থাকে সেলফ ডিক্লিয়ারেশন দেবেন আপনারা। মতুয়া মহাসংঘ থেকে কাট করুন, আমার কোনো ব্যাপার নেই তো, মতুয়া মহাসংঘ থেকে কাট করুন। আমাদের সংস্থার আপনি একজন সদস্য, আপনাকে দেখি সিটিজেনশিপ থেকে কে বাদ দেয়? এই কার্ড দেখানো হয়েছিল, পাত্তাই দেওয়া হয়নি। অটকাইপুরের 6 জন বাসিন্দা যখন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন, কিন্তু তারপরেও তাদের উপর পুলিশি অত্যাচার হয়েছে। কদিন আগে আমরা বনগাঁয় গিয়েছিলাম, সেখানে স্বতঃস্ফূর্ত ক্ষোভ মতুয়াদের মধ্যে দেখেছি। সেই প্রবল ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে সুব্রত ঠাকুরের এই স্টেটমেন্ট। সেই জন্যেই তিনি আমাদের রাজ্যসভার সাংসদ মমতা বলা ঠাকুরের শরণাপন্ন হয়েছেন। আজকে হট করে মানে সুব্রত ঠাকুরকে তাকে তকমা লাগানো হচ্ছে যে সে মিনিস্টার পাবে না বলে সে আজকে এই ধরনের আজকে তৃণমূলে ঢোকার জন্য এগুলো করছে। তাহলে এতদিন কেন করেনি? মতুয়াদের সামনে বিজেপির এই দ্বিচারিতাটা এতটাই পরিষ্কার স্পষ্ট হয়ে গেছে, আজকে মতুয়া সম্প্রদায়ের থেকে প্রতিবাদ উঠছে। সুব্রত ঠাকুর সেই বিষয়টা বুঝেছেন। আমার যে দলনেতা, আমার চিফ হুইপ আমাকে জিজ্ঞাসা করেছিল কালকে যে ঘটনা কি, আমি তাকে খুলে বলেছি। আজকে মার উপরে যে অত্যাচার করেছে সেইটাকে ঢাকার জন্য বড় ভাইয়ের উপরে যে এই অধিকার, সে একা তার নিজেরাই তারা বলছে যে আজকে একা গ্রাস করবে, এবার করছে সেটা। জেপি এবং শান্তনু ঠাকুর ক্রমশ মতুয়া গড়ে তাদের ক্ষমতা হারাচ্ছেন এবং তাদের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন। আগামী দিন গোটা মতুয়া গড় বলে বিজেপির আর কিছু থাকবে না। ঠাকুর বাড়ির গন্ডগোল যদি কিছু হয়ে থাকে সেটা ঠাকুর বাড়ির গন্ডগোল, এটা বিজেপি বাড়ির গন্ডগোল না। সুতরাং এ নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া নেই।